নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সকলকে ভারত পালস টিভিতে। আমি আছি আপনাদের সঙ্গে এবং আপনি আছেন আমার সঙ্গে এমন এক বিষয়ের আলোচনায় যেখানে পাকিস্তান যে ভারতকে মার্সিডিজ বলে ডাকে, সেই ভারত আজ ডাম্পার মানে পাকিস্তানের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদের জানা উচিত যে পাকিস্তানের নেতারা আজকাল ভারতকে মার্সিডিজ আর নিজেদেরকে ডাম্পার বলে সম্বোধন করতে শুরু করেছেন আর বোঝাতে চাইছেন যে যদি ডাম্পার আর মার্সিডিজের মধ্যে ধাক্কা লাগে তবে ক্ষতি কার হবে। যদিও এটা তারা ভুলে যায় যে আসল মূল্যবান জিনিস কি, আর এই ধাক্কায় তারা নিজেদের মালবাহী গাড়ি মানে ডাম্পার ভেবেই সন্তুষ্ট হয়ে বসে থাকে। যাই হোক, এসব কথা বাদ দিই। বর্তমানে তাদের জন্য এতটুকুই বার্তা যথেষ্ট। এই যে আকাশে দেখা যাওয়া দৃশ্যটা আপনাদের সামনে আছে, এটা আর কিছুই নয় বরং আজ ভারতের প্রতিরক্ষা শক্তির প্রদর্শন। আজ ভারতের ওড়িশায় চাঁদিপুর রেঞ্জ থেকে এরকম দৃশ্য দেখা গেল যখন মহাকাশে প্রায় 5000 কিলোমিটার উচ্চতায় ডিআরডিওর তৈরি অগ্নি 5 ক্ষেপণাস্ত্র তার কৃতিত্ব দেখালো এবং শিরোনাম হলো অগ্নি 5 ইন্টারমিডিয়েট রেঞ্জ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষিত। আর আপনাদের তথ্যের জন্য আমি জানিয়ে দিই, এটি এত দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম যে এখান থেকে বসে বসে আপনি বেইজিং বা তুরস্ককে এবং ইরানকেও নিশানা করতে পারবেন। পাকিস্তান তো ভারতের একেবারেই প্রতিবেশী, তার কথাই বা নাই বা বললাম। এখন আমরা বিশ্বের আন্তঃমহাদেশীয় পর্যায় পর্যন্ত আঘাত হানতে পারবো, ইউরোপ পর্যন্ত এখন এর নাগালের মধ্যে। বর্তমানে ভারতের যে শক্তির পরীক্ষা করা হয়েছে তার গুরুত্ব বোঝাতে চায় এক উদাহরণ দিয়ে। এই অগ্নি 5 ক্ষেপণাস্ত্রকে ট্র্যাক করার জন্য চীন বারবার গুপ্তচর ও নজরদারি জাহাজ পাঠাতো। আপনারা নিশ্চয় মনে করতে পারছেন চীনের যে ওয়াং নামে মিশন জাহাজ আসতো, ওয়াং ইউয়াং ওয়াং 5, সেটা প্রায় এটা ট্র্যাকিং করতে আসতো যেন ভারত হঠাৎ এর পরীক্ষা না করে ফেলে। এবারে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর ছিল ভারতে, আর ভারত তাদের সামনেই প্রায় প্রদর্শন করে দিল। 19 তারিখ পর্যন্ত তারা ভারতে ছিলেন, আর তাদের উড়ে যেতেই ভারত বুধবার সফল ফ্লাইট টেস্ট করে ফেলল অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। এটি MIRV প্রযুক্তি, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্ট্রাই ভেহিক্যাল দিয়ে সজ্জিত। মানে এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 5000 কিলোমিটার রেঞ্জ মানে পাকিস্তান, চীন, তুরস্ক সবই এর আওতায় চলে এলো। ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কেমনভাবে এই ক্ষেপণাস্ত্রটি মহাকাশে উড়ে ছুটে যাচ্ছে। এর গতি শুনলে অবাক হয়ে যাবেন। এটি শব্দের গতির 24 গুণ দ্রুত, প্রায় 3000 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে উঠতে সক্ষম। মানে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা কতটা ভয়ঙ্কর তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে ডিআরডিও, কিন্তু বাস্তবে এটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড SFC এর অধীনে পরিচালিত। এখন প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড কি? এটি ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাহিনী যারা দেশের নিউক্লিয়ার সক্ষমতাগুলি ধারণ করে। অর্থাৎ ভবিষ্যতে যদি আমাদের পারমাণবিক বোমার ব্যবহার করতে হয় তাহলে এই কমান্ডোই প্রথমে কার্যকর হবে। 2003 সালে পৃথ্বী 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালুর পর থেকে এই কমান্ড কার্যকর আছে এবং এর অধীনে এই কাজ করা হয়েছে। পরীক্ষা কোথা থেকে করা হয়েছিল? পরীক্ষা করা হয়েছিল ওড়িশার চাঁদিপুর রেঞ্জ থেকে বঙ্গোপসাগরের তীরে। সাধারণত যখন সমুদ্র তটে এ ধরনের পরীক্ষা করা হয় তখন আশেপাশের এলাকায় নোটাম জারি করা হয়, যাতে সেই সময়ে কোনো কার্যক্রম হলে তারা জানে যে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এই স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড একটি ট্রাই সার্ভিসেস কমান্ড, অর্থাৎ 3 বাহিনী মিলে গঠিত। এটি ভারতের সব নিউক্লিয়ার ফোর্স একত্র করে নিউক্লিয়ার কমান্ড অথরিটির অধীনে কাজ করে। এই কমান্ড সরাসরি প্রধানমন্ত্রী, ডেপুটি প্রধানমন্ত্রী, রাজনৈতিক কাউন্সিলের অধীনে পরিচালিত হয়, আর এখন অগ্নি 5 ক্ষেপণাস্ত্র এর অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা এই রেঞ্জ দেখে বুঝতে পারবেন প্রায় ইউরোপের সীমান্ত পর্যন্ত ভারত এখন এর আঘাত হানতে সক্ষম। দক্ষিণ দিকে তাকালে আসিয়ান দেশগুলো, উপসাগরীয় দেশগুলো, চীন, জাপান সবই এর রেঞ্জের মধ্যে আছে। ক্ষেপণাস্ত্র শ্রেণীবিন্যাস। ক্ষেপণাস্ত্র বিভিন্ন প্রকারের হতে পারে। কোথা থেকে নিক্ষেপ করা হবে তার ভিত্তিতে, কত দূরে যাবে তার ভিত্তিতে, মানে রেঞ্জ অনুযায়ী
কিভাবে উড়বে, সোজাসুজি নাকি প্যারাবলিক পথে, এই ভিত্তিতেই নানা ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হয়। এমন অবস্থায় সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রগুলিকে আমরা কিছু এইভাবে শ্রেণীবদ্ধ করেছি। সারফেস টু সারফেসের পাশাপাশি যখন রেঞ্জের কথা আসে, তখন যে ক্ষেপণাস্ত্র এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়ার ক্ষমতা রাখে তাদেরকে আইসিবিএম শ্রেণীতে রাখা হয়। আর আইসিবিএম শ্রেণীর ক্ষেপণাস্ত্র সাধারণত 5000 কিলোমিটার উপরে ধরা হয়। এমন পরিস্থিতিতে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল IRBM এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM, এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। ভারতের দ্বারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি-5 নামক ক্ষেপণাস্ত্র রাখা হয়। বর্তমানে এটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ভারতের পরীক্ষা 2012 সাল থেকে করেছে। এখন যে পরীক্ষা হয়েছে সেটি সর্বাধিক উন্নত ধরনের পরীক্ষা হিসাবে ধরা হচ্ছে। বলা হচ্ছে এটি নিজের সঙ্গে 7500 কেজির বাংকার ব্লাস্টার ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ মাটির গভীরে তৈরি বাংকার ধ্বংস করতে সক্ষম। এরকম 7500 কেজির ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। মিডিয়াতে যে তথ্য বেরিয়ে আসছে, যদি তা সত্যি হয় তবে এটি কোনো কৃতিত্বের থেকে কম নয়। মাটির 100 মিটার গভীরে গিয়ে শত্রুর নিউক্লিয়ার সিস্টেম, রাডার সিস্টেম, কন্ট্রোল সেন্টার এবং অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করার ক্ষমতা রাখে। এখন আপনি বলবেন এর মানে কি? মনে আছে কয়েকদিন আগে ইরানের ভেতরকার পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করতে আমেরিকার B-2 বোমারু বিমান থেকে বোমা ফেলেছিল, আর সেই বোমাগুলোকে GBU বলা হয়েছিল এগুলি বাংকার বাস্টার বোমা, যা মাটির নিচের প্রায় 200 ফুট পর্যন্ত গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। মানে আন্ডারগ্রাউন্ডে যদি কোনো পারমাণবিক স্থাপনা তৈরি থাকে তবে সেটি ধ্বংস করা সম্ভব। সেই কারণে B-2 বোম্বারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমেরিকার যেসব বোমারুর কথা বলা হয়েছিল তাদের রেঞ্জ ছিল 60 মিটার। আর যদি আমরা অগ্নি-5-এর কথা বলি তবে এটি 100 মিটার গভীরে গিয়ে আঘাত হানতে পারে। এটি নিঃসন্দেহে একটি বড় সংখ্যা। যদি অগ্নি-5 সত্যি এটা করতে সফল হয় তবে এটি শুধু ভারতের সামর্থ্য বাড়াবে না, বরং শত্রুরা যারা পাহাড়ে লুকিয়ে ঘাঁটি বানিয়েছে তাদেরও ধ্বংস করতে সক্ষম হবে। এটি নিজের মাথায় ওয়ারহেড বহন করতে সক্ষম। এই ওয়ারহেড একসঙ্গে একাধিক ওয়ারহেড বসানো যায়। ক্ষেপণাস্ত্র চালানোর সময় এর মাথায় বোমা রাখা হয়। এটি একসঙ্গে বহু বোমা ফেলতে পারে, অর্থাৎ আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এই MIRV প্রযুক্তির মধ্যে আছে। মানে এর ভেতরে একাধিক প্রবেশক্ষম বোমা আছে যেগুলি আলাদা লক্ষ্যবস্তুতে ক্ষতি করতে পারে। অতএব ক্ষেপণাস্ত্র উড়ে গিয়ে কেবল একটি লক্ষ্যবস্তুতে আঘাত করবে এমনটা নয়, অগ্নি-5 একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি প্রযুক্তি দিয়ে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, তাই এটি একদিকে দূরত্বের কারণে বিশেষ, আবার একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্যও বিশেষ। শুধু তাই নয়, মাটির 100 মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারার কারণে এর গুরুত্ব আরও বেড়ে গেছে। এর গতির কথা বললেও দেখা যায় প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চলা এই ক্ষেপণাস্ত্র DRDOর দ্বারা তৈরি। এটি একটি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, 1.5 টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি একটি ক্যানিস্টার ক্ষেপণাস্ত্র পদ্ধতি, অর্থাৎ ট্রাকে করে সহজেই এখানে সেখানে নিয়ে যাওয়া যায়। ভারতের এই ক্ষমতার জন্য DRDOকে অভিনন্দন জানাতেই হয়, যারা এই প্রযুক্তি তৈরি করেছে এবং এর ফলে শত্রুদের নিদ্রাহীন রাত কেটেছে। এটাই সেই প্রযুক্তি যেটির জন্য চীন বারবার নজরদারি চালাচ্ছিল। কখন ভারত অগ্নি-5 পরীক্ষা করে ফেলে। ভারত এতে সক্ষম হয়েছে এবং পাকিস্তান ও চীনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই তো সোশ্যাল মিডিয়ায় মানুষজন হ্যালো পাকিস্তান লিখে মজা করছে, কেউ লিখেছে হাই টু পাকিস্তান। সবাই নিজের বার্তায় পাকিস্তানকে ট্রোল করেছে। আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারেন, পাকিস্তানের কি এমন ক্ষেপণাস্ত্র নেই? তারা বলে তাদের কাছে শাহিন ক্ষেপণাস্ত্র আছে, যা তাদের মতে ICBM প্রযুক্তি ভিত্তিক। কিন্তু ভারত যেভাবে বিশ্বকে সামনে রেখে স্পষ্ট করে পরীক্ষা করে আসছে, পাকিস্তানের ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, তাদের জন্য আব্বা তো আছেন, তারা নিশ্চয়ই তাদের লালন পালন করবেন। ভারতকে কিন্তু নিজের জোরেই বড় হতে হবে এবং ভারত সেই কাজে খুব ভালোভাবে লেগে আছে। যেখানে পাকিস্তান স্বপ্ন দেখে ভারতকে ক্ষতি করার, ভারত তার ক্ষমতা দিয়ে প্রমাণ করে
যে তাদের জলের প্রয়োজন। তারা জলের নামে বোমার হুমকি দেয়, আর আমরা প্রমাণ করে দিয়েছি এই সব অস্ত্র সাজানোর জন্য নয়। সব মিলিয়ে পাকিস্তানের জন্য ভারতের এই ICBM পরীক্ষা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারা এটুকু বুঝবে যে ভারত পরিস্থিতি যাই হোক না কেন, বিশ্ব তার সঙ্গে খেলায় ব্যস্ত হলেও ভারত নিজস্ব শক্তি পরীক্ষায় অব্যাহত। অর্থাৎ মার্সিডিসকে ট্রলিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর আমরা মানি যে আমরা মার্সিডিস